নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প অস্তরাগ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত অস্তরাগ। উড়িষ্যার এক শহরে পৌঁছে এক নবপরিচিত বন্ধুর বাড়ি অতিথি হলাম। বন্ধু অমিয়বাবুর বাবা বড় উকিল। বাড়িটিও সেই পরিমাণে বিরাট, অনেকখানি বাগান চারিদিকে, তারই মধ্যে প্রকাণ্ড দোতলা বাড়ি, একেবারে নতুন বাড়ি, আগাগোড়া আধুনিক বন্দোবস্ত। অতিথির জন্য একটি পৃথক ঘরই আছে, খাট, আলনা, টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, টেবিল ল্যাম্প, আলো, সুসজ্জিত, সঙ্গেই বাথরুম। ঘরের সামনে একটু বারান্দা, সেটিও যেন মূল বাড়ি থেকে সম্পূর্ণ পৃথক। বস্তুত বাড়ির দিকে পেছন ফেরা সেটা। বারান্দার সামনে এক ফালি নিজস্ব বাগান, পাঁচিলের কোল বেয়ে চওড়া একটা নালা, আর ওপাশে অনেকখানি ব্যাপী একটা আম বাগান। গরমের দিন সিঁদুরে রঙের আমে বোঝাই হয়ে আছে গাছগুলি, বড় বড় গাছ। তার ফলে জায়গাটা ছায়ামধুর ও স্নিগ্ধ হয়ে আছে, সেদিকে চাইলেই আরাম লাগে। অমিয়বাবুর এই ঘরটি আমার বড় ভালো লাগলো। একটা দোর খুললেই সমস্ত বাড়িটার সঙ্গে যোগাযোগ হতে পারে, দোরটা বন্ধ করলেই সম্পূর্ণ পৃথক একটি জগৎ, একেবারে নির্জন। শহরের বুকে বাড়ি, ওদিকে দাঁড়ালেই জনতা ও গাড়ি ঘোড়ার ভিড়, অথচ এই বারান্দাটা এমন একান্তভাবেই উত্তর দিকের এই আম বাগানটার দিকে ফেরানো যে একটি কোণ ছাড়া শহরের কোনো অস্তিত্বই চোখে পড়ে না। সম্বলপুর শহর যেন দূর থেকে এই বাগানটিকে দেখে মুখ ফিরিয়ে চলে গেছে। এই ভূখণ্ডটি রয়ে গেছে বোধ করি 100 বছর আগেকার পৃথিবীতে। ভারী ভালো লাগলো আমার জায়গাটা, বিশেষত সারা রাত অগ্নিবৃষ্টির পর ভোরে যখন ঠান্ডা বাতাস বইতে শুরু করত, তখন সেই নির্জন বারান্দায় চুপ করে বসে থাকতাম বহুক্ষণ ধরে। দূরে শহরটা জেগে উঠত একটু একটু করে, তার আভাস পেতাম। কিন্তু আমার সামনে সেই আমবাগানে একটি মানুষেরও পদশব্দ জাগত না। নির্জন নিস্তব্ধ ছায়াছন্ন সেই বাগান একটি রহস্য ভরা অস্তিত্ব নিয়ে শান্ত হয়ে বসে থাকতো আমার মুখোমুখি। রাত 4টেই আমার ঘুম ভেঙে যেত, তখনই বেরিয়ে এসে বসতাম। 6টা নাগাদ চাকরে চা দিয়ে যেত একবার, চা খেতাম সেখানে বসেই। একেবারে 8টা নাগাদ বন্ধুবর এসে তাড়া লাগালে তবে উঠে স্নান করতে যেতাম। সন্ধ্যার আগেও যখন ছায়া ঘনিয়ে আসতো আবার, তখন যেন নতুন আরেক রূপ ধরত সেই বাগানটা। কিন্তু সেটা দেখবার বিশেষ অবসর আমার মিলত না। সভা সমিতি, নিমন্ত্রণ, শহর ভ্রমণ, কাছাকাছি বিখ্যাত স্থানগুলি দেখা, একটা না একটা ব্যবস্থা করেই রাখতেন অমিয়বাবু। আমি ঘুরতাম, কিন্তু মনটা পড়ে থাকতো সেই আম বাগানে আর সেই বারান্দায়। দ্বিতীয় দিনেই প্রথম নিরিবিলি বসবার সুযোগ পেলাম। আমবাগানটি শুধুই বাগান নয়, সেটি একটি গোরস্থানও বটে, এবং সঙ্গে সঙ্গে গাছ ভর্তি পাকা আম থাকা সত্ত্বেও লক্ষ্য করলাম ছেলের দল আমতলায় এসে জড়ো হয় না। কিন্তু কেন? অবশ্য কয়েকদিন পরে তার কৈফিয়তটাও পেয়ে গেলাম। পুরনো গোরস্থান, গুটি 5 মাত্র বাঁধানো সমাধির অস্তিত্ব আছে।
আর গুটি কতক ভাঙাচোরা দু চারখানা ইট বা পাথর বহন করে কোনো মতে নিজেদের চিহ্ন মাত্র বজায় রেখেছে। আজ আর ঠিক করে বলা শক্ত কোনখানে সমাধি আছে আর কোনখানে নেই। অমিয়বাবুকে প্রশ্ন করে জানলাম, ডান দিকের ওই ছোট পাহাড়টা ঘেঁষে এককালে এখানে ফৌজের ছাউনি ছিল, তারই স্মৃতি বহন করছে ওই পল্টন কুয়া নামে মাঠের মধ্যেকার বড় ইদারাটা। 100 বছর আগে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময়, এখানে ইংরেজ ফৌজেরও সমাবেশ হয়েছিল। সেই ফৌজের আমলেই মুসলমান ও খ্রিস্টানদের গোরস্থান ছিল এইটা। অনেকগুলো ভেঙে চুরে গেছে, কেউ কেউ সেসব নিশ্চিহ্ন করে বাড়িঘরও করে ফেলেছে। এখন এই সামান্য জায়গাটুকু আজও পড়ে আছে। তবে এখন আর এখানে কেউ গোড় দেয় না, এখন গোরস্থান হিসেবে অন্য জমি ব্যবহার করা হয়। বিকেলে একটু বেলা থাকতেই, অর্থাৎ কাছারি ফেরত উকিলবাবুরা বাড়ি পৌঁছবার আগে আমি একা বেরিয়ে পড়লাম। আমবাগানে ঢুকে বেড়াতে লাগলাম সেই সমাধিগুলোর মধ্যে। অপূর্ব একরকম মনের ভাব হতে লাগলো আমার। মনে হলো, কারা এরা, কবে এসেছিল এই পৃথিবীতে, কত কি করে আর কত কি না করে অপূর্ণ স্বাদ আহ্লাদ বুকে নিয়ে আবার পৃথিবী থেকে চলে গেছে এরা। হয়তো আজও এদের কিছু বলবার আছে। সেই অকথিত কথা এইখানে সামান্য এই কখানি ইষ্টক খণ্ডের মধ্যে গুমড়ে মরছে। ঘুরতে ঘুরতে একটি সমাধির সামনে এসে আমাকে থমকে দাঁড়াতে হলো। বিরাট আম গাছের ঠিক নিচে সমাধিটা, এখনো অটুট আছে, কিন্তু বিস্ময় সেজন্য নয়, তার উপরে ঘন একটি মাকড়সার জালের আস্তরণ। এমনভাবে সেটি বিভিন্ন গাছের ডালে আটকে বোনা হয়েছে যে দেখাচ্ছে যেন একটি চাঁদোয়ার মতো। আর শুধু তাই নয়, মাকড়সা জাল বনে গোল করে, কিন্তু এটি চতুষ্কোণ। 4 কোণা মাকড়সার জাল আমি প্রথমবার দেখলাম। কোনো প্রাণীতত্ত্ববিদ কাছাকাছি থাকলে জিজ্ঞাসা করে নিতাম, এটা কি স্বাভাবিক? চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম আর কোনো সমাধির ওপরেই তো ওরকম জাল নেই। হয়তোবা গাছের খাঁজে কোথাও একটু আধটু থাকতে পারে, কিন্তু এইভাবে না, আর তো নেই। কি খেয়াল হলো, হাতে ছড়ি ছিল, ছড়ির ডগা করে জালটা ছিঁড়ে দিলাম। বেশ ভালো করেই ছিঁড়লাম, কোথাও তার কোনো অস্তিত্ব রইল না। মাকড়সাটা আগেই কোথায় চলে গিয়েছিল তাকে দেখতে পাওয়া গেল না। তারপর অবশ্য কথাটা আর মনে ছিল না। দূরবর্তী এক প্রাচীন শিব মন্দির দেখে অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম। ভোরে যখন ঘুম ভাঙল, তখনও সেই নির্জন মন্দির আর তার সংলগ্ন বিচিত্র কুণ্ডটির কথাই মনে পড়ছিল। সঙ্গে ছিলেন একজন স্থানীয় এমএলএ। তিনি গাড়িতে যেতে আসতে এখানকার নানা বিচিত্র ঐতিহাসিক কাহিনী শোনাচ্ছিলেন। মন সেই রসেই ডুবেছিল। যত রাতেই শুই না কেন, গরমের জন্যই হোক অথবা এখানে তাড়াতাড়ি অতিরিক্ত ফর্সা হয়ে যাবার জন্যই হোক, ঠিক 4:15 আমার ঘুম ভেঙে গেল। উত্তপ্ত ঘরের বিজলি পাখা বন্ধ করে বাইরের ভোরাই ঠান্ডা বাতাসে এসে বসলাম। তখনও চারিদিক নির্জন। দূরে, বহু দূরে ক্ষীণ আর্তনাদ তুলে একটা গরুর গাড়ি যাচ্ছে। কোনাকুনি শহরের যে পথটুকু দেখা যায়, সে পথও সম্পূর্ণ জনবিরল। শুধু গাছে গাছে নানা সুরে নানা ভাষায় অসংখ্য পাখি ডাকছে। সেই ঐকতানে স্নায়ু সজাগ হয় না, বরং যেন একরকমের মোহগ্রস্ততা চলে আসে। সেই দিকে কান পেতে থাকতে থাকতে ভোরাই মিষ্টি বাতাসে চোখ দুটি আবারও তন্দ্রায় বুজে আসছিল। এমন সময় হঠাৎ যেন একটা ধাক্কা খেয়ে জেগে উঠলাম। ও কি, কাল ওই সমাধিটার ওপর থেকে লুতাতন্তুর যে চন্দ্রাতপ
আমি নিজে হাতে ছিঁড়ে দিয়েছি, আজ আবার তা পূর্ণ গৌরবে অবস্থান করছে। শেষ রাত্রে শিশির পড়ে আজটা এখান থেকেই স্পষ্ট এবং উজ্জ্বল দেখাচ্ছে। এক একটি ঘনীভূত শিশুর বিন্দু মুক্তোর মতোই জ্বলজ্বল করছে। অবাক হয়ে চেয়ে রইলাম। ঠিক সেই চতুষ্কোণ চন্দ্রাতক, সদ্য নির্মিত বলে উজ্জ্বল দেখাচ্ছে। এমনই সূক্ষ্ম কারিগরি যে শিশির না জমলে হয়তো এখান থেকে দেখাই যেত না। স্তম্ভিত হয়ে চেয়ে বসে রইলাম। মাকড়সাটাকে তো কাল কোথাও দেখিনি, কোথা থেকে আবার এলো? এমন নিখুঁতভাবে এই জালটি রাতারাতি বুনল। ভালো করে চেয়ে দেখলাম, আর কোনো সমাধির ওপর এরকম জাল নেই। কোনো কোনো গাছের ওপরের ডালে দু একটা বিশ্রী ধূমমলিন পুরনো জাল আছে বটে, কিন্তু কাল বিকেলেও তাও দেখা যায়নি। ভোরাই শিশিরের দৌলতে এখন স্পষ্ট হয়ে উঠেছে ওইগুলি, কিন্তু কোনোটি এমন পরিপাটি নয়। আজ আরো দূর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম। সমাধি বেদিটি ঠিক যতটা লম্বা এবং চওড়া, চন্দ্রতাপটিও ঠিক ততটাই। একটু পরেই অমিয়বাবু স্বয়ং আমার বেডটির কাপ হাতে করে এসে বসলেন। কথাটা তাকে বললাম আজ। তিনি তো স্তম্ভিত। স্পষ্টই স্বীকার করলেন তারা কোনোদিনও এটা লক্ষ্য করেননি। এতকালে এখানে বাস করছেন, এবারই নতুন হলেও 2-3 বছর তো হয়েই গেছে, অথচ কোনোদিনই এই বিচিত্র দৃশ্য চোখে পড়েনি তো তার। কেউ এক আশ্চর্য ব্যাপার বটে। তবে লক্ষ্য তো করেনি, এখনো বিশেষ গ্রাহ্য করলেন না। বললেন ওটা একটা প্রাকৃতিক খেয়াল মাত্র, মাকড়সাটার খেয়াল, অথবা ওখানে ওর ওই রকম জাল বুনলেই সুবিধে হয় তাই। আমি কিন্তু অত সহজে ভুললাম না। সেদিনও বেলা 4টে নাগাদ উঠে বেড়াতে বেড়াতে বাগানে গিয়ে লাঠির ডগা দিয়ে ছিঁড়ে দিলাম জালটা। বেশ ভালো করে ছিঁড়ে নিশ্চিহ্ন করে দিলাম। সেদিন কথাটা মাথায় ছিল। চাঁদনি রাত, রাত্রে শোয়ার আগে অমিয়বাবুকে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তিনি রাজি হলেন না। বললেন তার মা স্ত্রী তাহলে রক্ষা রাখবেন না, মায়ের এক ছেলে তিনি, তাই আবার নববিবাহিত। কথাটা বুঝলাম, কিন্তু আমাকেও তিনি যেতে দিতে রাজি হলেন না। বললেন ভূত না মানুন মশাই, আশা করি সাপ মানেন। এই রাত্রে আর ওই বাহাদুরি করতে গিয়ে কাজ নেই। পুরো ডাঙা জমি সাপখোপের হেডকোয়ার্টার। সুতরাং তখন আর যাওয়া হলো না। কিভাবে মাকড়সাটা জাল বনে সেও দেখা হলো না। তবে কথাটা কিন্তু আমি ভুলিনি। উত্তেজনায় ভালো করে ঘুমোতে পারলাম না। স্বপ্নেও দেখলাম বিরাট এক মাকড়সা কঠিন জালে আমার সর্বাঙ্গ জমাচ্ছে। 4টের আগে ঘুম ভেঙে গেল পরদিন। একরকম ছুটেই বাইরে চলে এলাম। ওই তো পরিষ্কার চাঁদোয়াখানি দুলছে বাতাসে, শিশিরে ঠিক তেমনই ঘনীভূত উজ্জ্বল দেখাচ্ছে। কই আশেপাশে তো আর কোথাও না, অন্য কোন সমাধির ওপর তো সেই জাল নেই। সকালে জলখাবার খেতে বসে অমিয়বাবুর বাবাকে জিজ্ঞাসা করলাম, ওই সমাধিটা কার, কিছু জানেন? ভদ্রলোক খুব নাম করা উকিল। কঠিন তথ্য বা হার্ড ফ্যাক্টস নিয়ে তার কারবার। স্বপ্নবিলাস বা কল্পনার ধার কাছে থাকলেও এত পয়সা তিনি কখনোই করতে পারতেন না। তিনি হেসে বললেন, ওসব উদ্ভুটি কথা নিয়ে মাথা ঘামালে কি আমাদের চলবে মশাই? আমাদেরও তো সময় কোথায়? আপনারা লেখক মানুষ, সব রকম তুচ্ছ কথা নিয়ে সময় নষ্ট করা আপনাদেরই সাজে। অমিয়বাবুকে বারবার অনুরোধ করলাম যে এই বিষয়ে কিছু জানা যায় এমন কারোর সঙ্গে আলাপ করিয়ে দিতে।
কিন্তু তিনিও ব্যস্ত মানুষ, এসব খেয়াল রাখতে গেলে কি তার চলে? অথচ দিনের পর দিন দেখতে লাগলাম সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এমনকি 5:30টার সময় জাল ছিঁড়ে দিয়েও সন্ধে 7টার সময় টর্চ হাতে নিয়ে গিয়ে দেখেছি জাল তৈরি হয়ে গেছে। অবশেষে নিজেই খুঁজে বার করলাম লোক। সেই এমএলএ বন্ধুটি সন্ধান দিলেন। এখানকার অধিষ্ঠাত্রী দেবীর যিনি বৃদ্ধ পূজারী, তার বাবা এখনো জীবিত। অন্তত 110 বছর বয়স হবে তার। নিউটনের আমলে যখন ওই গোরস্থান ব্যবহৃত হতো তখন তার বেশ জ্ঞান হয়েছে। তাছাড়া লোকমুখেও কিছু শুনবার সুযোগ মিলতে পারে তার। ভদ্রলোকের নিচের দিকটা পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছে বলে উঠতে পারেন না, কিন্তু জ্ঞান বুদ্ধি বা স্মৃতিশক্তি নাকি এখনো অটুট আছে তার। বন্ধুটি পরের দিন সেই পূজারীর কাছে নিয়ে যেতে রাজিও হয়ে গেলেন। দিনের আলোয় নাকি ভদ্রলোক চোখ চাইতে পারেন না, তাই কথা হলো রাত্রে। গেলাম রাত্রে। মহানদীর কাছে একটি ব্রাহ্মণ পল্লী, অধিকাংশ বাড়ি পাকা গাঁথুনি, কিন্তু খড়ের চাল, তা আবার অত্যন্ত নিচু। জানালার বালাই বিশেষ নেই। কোনো কোনো বাড়িতে ছোট কুলুঙ্গির মতো একটু গবাক্ষ আছে, তাইতেই বোধ করি ওদের চলে যায়। বেশি হাওয়াটা সম্ভবত এদের পছন্দ নয়। এমনই একটি বাড়ির বাতাসহীন ঘরে গিয়ে আমরা ঢুকলাম। একটা ছোট্ট প্রদীপ মিটমিট করে জ্বলছে এক কোণে। তাতে কিছুই ভালো করে দেখা যায় না, বরং একটা রহস্যময় ভয়াবহ আবহাওয়া সৃষ্টি করে সেটা। শুধু ঝাপসা ঝাপসা দেখলাম। মাদুরের ওপর পা ছড়িয়ে সামনের দিকে ঈষৎ ঝুঁকে পড়ে বসে আছেন একটি বৃদ্ধ। যে বালকটি আমাদের নিয়ে গেছিল সেই ওর পা দুটি মুড়ে দিয়ে গেল। ওর নিজের কোনো শক্তিই নেই। সারা ঘর থেকে ভ্যাপসা একটা গন্ধ আসছে, তার সঙ্গে চুয়াযুক্ত গুন্ডির গন্ধ। বৃদ্ধ দন্তহীন মাড়িতে অবিরাম পান চিবুচ্ছেন। পায়ের আওয়াজ পেয়ে ঘাড় তোলবার চেষ্টা করে প্রশ্ন করলেন, কে? আমার বন্ধু এগিয়ে গিয়ে প্রণাম করে পরিচয় দিলেন। আমিও তাকে প্রণাম করে মাদুরে বসলাম। অসহ্য গরম, কিন্তু সেসব গ্রাহ্য করলে তো এখন চলবে না। বন্ধুর অভিজ্ঞতা আছে। তিনি দেখলাম পকেটে করে একটা ভাঁজ করা ছোট্ট পাখা এনেছেন। পূজারীজিকে কথাটা জিজ্ঞাসা করলাম। দেখলাম সত্যি বৃদ্ধের চিন্তা ও ধারণা শক্তি এখনো বেশ পরিষ্কার রয়েছে। তিনি আমার প্রশ্নটা শুনে খানিকটা চোখ বুজে বসে থাকলেন। তারপর বললেন, ও বুঝেছি, আপনি কোনটার কথা বলছেন। বাবু, আপনাকে আজ আমি এ কথার উত্তর তো দেব না। আজ বৈশাখী পূর্ণিমা, এখন বোধহয় রাত 8টা বাজবে। আপনি এখনই চলে যান। রাত 9টার সময় দ্বিতীয় প্রহর পড়বার ঠিক মুখে ওই সমাধির কাছে গিয়ে দাঁড়াবেন। তারপর কাল আসবেন। আমার কাহিনী শুনতে গেলে আপনি ঠিক সময়ে পৌঁছতে পারবেন না আজ, অথচ এ দিন সহজে পাবেন না। দৈবাত আজ এখানে হাজির আছেন। বছরে এই একটি দিনই তো এই ঘটনা ঘটে। তখনই উঠে পড়লাম। 8টা তখন বেজেই গেছে। সৌভাগ্যক্রমে আমার বন্ধু তার গাড়ি এনেছিলেন, তাই কোনো মতে 9টার আগেই আমরা অমিয়বাবুর বাড়ি পৌঁছলাম। পড়িয়া বন্ধু সঙ্গে রইলেন। তিনি অমিয়বাবুকে ডেকে নিতে চাইছিলেন। আমি বারণ করলাম, কি দরকার? মায়ের একমাত্র ছেলে, তাকে এসব ঝামেলার মধ্যে টেনে কাজ নেই। সঙ্গে টর্চ ছিল না, কিন্তু সেজন্য আজ আর অসুবিধা হয়নি। চাঁদনি রাত, ফুটফুট করছে জ্যোৎস্না, ঘন পল্লব আম গাছের ছায়া। এক এক জায়গায় ধূর নিবিড় হলেও পথ দেখতে কোনো অসুবিধা হলো না। সমাধিটার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলাম ঠিক 9টা, কিন্তু কই, কিছুই তো হচ্ছে না। কোনো রহস্যময় বা রোমাঞ্চকর অনুভূতিও তো হচ্ছে না।
বন্ধুটির দিকে চাইলাম। তিনি চুপি চুপি বললেন, এখনো 3 মিনিট বাকি আছে, আপনার ঘড়ি বোধহয় ফাস্ট যাচ্ছে একটু মশাই। তা হবে। মনে পড়ল ইদানিং দৈনিক 8 মিনিট করে ফাস্ট যাচ্ছে বটে, মেলানোও হয়নি কদিন। 3 মিনিট নয়, আরো মিনিট 5 পরে টের পেলাম ব্যাপারটা। ধূপের গন্ধ বেরোচ্ছে। না না, ঠিক সাধারণ ধূপ তো নয়, কস্তুরী চন্দন লবণ দেওয়া ধুনোর মতোই সুবাস একটা। আরো একটু পরে পেলাম ফুলের গন্ধ, রাশি রাশি চাঁপা ও বেল ফুল, তার সঙ্গে মৃদু চন্দনেরও সৌরভ। মনে হলো কোনো দেব মন্দিরে উপস্থিত হয়েছে পুজোর সময়। অবাক হয়ে গেলাম আমরা দুজনেই। জনমানব নেই ধারে কাছে, কোনো একটা জীবিত প্রাণী পর্যন্ত নজরে পড়ে না, অথচ এ গন্ধ কোথা থেকে আসছে? বন্ধুর মুখ শুকিয়ে উঠল। তিনি চাপা অথচ কম্পিত কণ্ঠে বললেন, চলুন যাই, এসব ব্যাপার ভালো না। ভয় যে আমারও একেবারে হচ্ছিল না তা কিন্তু নয়, কিন্তু ঘাড় ঘুরিয়ে অদূরে বিদ্যুতালোকিত কোলাহল মুখরিত শহরের দিকে চেয়ে মনে বল আনলাম। পাশেই অমিয়বাবুদের বাড়ি, লোকজন ঘোরাফেরা করছে, তাছাড়া আমরা দুজন আছি, এত ভয়ই বাকি। আমি বন্ধুর হাতটা ধরে আরেকটু থেকে যাবার ইঙ্গিত করলাম। আর মিনিট 3-4, তারপর আমরা দুজনেই শুনতে পেলাম একটা চাপা অথচ তীব্র আর্তনাদ। না, নারী কণ্ঠের নয়, পুরুষ কণ্ঠের। মুহূর্তখানেক, তারপরেই সব চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যেন নিমেষে মিলিয়ে গেল সেই ফুল আর ধূপের গন্ধ। তার জায়গায় রৌদ্র দগ্ধ মাটি ও শুকনো আম পাতার গন্ধ ভেসে এলো। আর সেটা ভালো করে বোঝবার আগে অকস্মাৎ একটা দমকা বাতাস উঠল, সরসর করে আওয়াজ উঠল খলিত শুকনো আম পাতার রাশির মধ্যে। টুপটাপ করে ঝরে পড়ল পাকা আম 2-4টে। আমার বন্ধু আর ইতস্তত করলেন না, আমার হাত ধরে প্রাণপণে টানতে টানতে দৌড় দিলেন। একেবারে অমিয়বাবুর বাড়ির মধ্যে ঢুকে একটা বেতের চেয়ারে বসে পড়ে শুধু বললেন, জল, একটু জল। গরমের দিনে বাগানে বসবার জন্যে বিকেলে এই চেয়ারগুলো নিয়মিত পাতা হয়। আমারও আর দাঁড়াবার অবস্থা ছিল না। পরের দিন সন্ধে না পড়তে পড়তেই পূজারীর বাড়ি গিয়ে হাজির হলাম আমরা। তিনি সব শুনে একটু হাসলেন, তারপর কাহিনীটা বললেন। এ ঘটনা ঘটে 1857 সালে। তিনি তখন বালক মাত্র, তার কিছু মনে নেই। এটা পরবর্তীকালে তিনি শুনেছিলেন তার মায়ের কাছ থেকে। সত্য মিথ্যা তিনি কিছু জানেন না, তবে খানিকটা যে সত্য তার প্রমাণ তো আমরাই পেয়ে এসেছি। কাহিনীটি এই, সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ ও তেলেঙ্গি সিপাহীরা যখন এসে ওই পাহাড়ের কোলে ছাউনি ফেলে, তখন এখানে নাগরিক জীবন বিপর্যস্ত হবার উপক্রম হয়েছিল। ধান চাল খাদ্য খাবার তো কারুরই রাখবার জো ছিল না, এমনকি মান ইজ্জত প্রাণ পর্যন্ত বিপন্ন হয়ে উঠেছিল। যাদের পয়সা ছিল বা যাদের পালাবার জায়গা ছিল, তারা সবাই গ্রামাঞ্চলে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু যারা উপায়হীন তারা এখানেই আতঙ্কে প্রহর গুনতে থাকে। প্রতিদিনই একটা না একটা অত্যাচারের কাহিনী কানে আসত, অথচ তার কোনো প্রতিকার নেই। প্রতিকার বা প্রতিবাদ করবে এমন সাহস কার? ইংরেজরা তখন ক্ষেপে উঠেছে। এদেশের প্রতিটি লোকের ওপর তাদের বিজাতীয় আক্রোশ জেগেছে তখন।
সবচেয়ে বিপদ হলো এই পূজারি পল্লী। প্রতিটি পরিবারেই সেবার পালা পড়ে ঘুরে ঘুরে। দেবীর নিত্য সেবা বন্ধ রেখে পালাবে কে? তবে তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করলেন। সন্ধ্যার আগে মন্দির বন্ধ করে এসে ঘরে ঢুকে যেতেন যে যার। তারপর আর কোনো কারণেই বেরোতেন না। এরই মধ্যে একটা ঘটনা ঘটল। তাদের এই পূজারী বংশের একটি মেয়ের এখানেই বিয়ে হয়েছিল। তার শ্বশুর বাড়ির কাছেই পড়েছিল ছাউনি। অত কাছে আর কেউই থাকতে সাহস করেনি। সকলেই প্রায় অন্য কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে ততদিনে। কেবল কোনো উপায় ছিল না সেই পূজারী বংশের মেয়ে মালতীর। তার এক বৃদ্ধ শ্বশুর একেবারে পঙ্গু হয়ে পড়েছিলেন। তাকে শুদ্ধ কোথায় যে কি আশ্রয় দেবে? তাছাড়া তার মাথাতেও কেমন একটু গোলমাল হয়েছিল। বাড়ি থেকে নড়াতে গেলে তিনি কেঁদে কুটে মাথা ঘুরিয়ে অনর্থ করতেন। সুতরাং মালতীর আর যাওয়া হয়নি। তবু তারা খুব সাবধানেই ছিল বইকি। মালতী দিবালোকে বাড়ির উঠোনে পর্যন্ত বার হতো না। তাকে ঘরের মধ্যে স্নানের জল ও পাকের জোগাড় পৌঁছে দিত তার স্বামী। মালতী এদেশের হিসেবে রীতিমতো সুশ্রী ছিল, সেজন্যে আরও এত সতর্কতা। কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা। এদিকে মালতীকে একাই বেরোতে হলো একদিন, শুধু উঠোনে নয়, একেবারে রাস্তায়। ওর স্বামী মাঠ থেকে ফিরে জল খেতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। ঘরে আর কোনো লোক নেই। শ্বশুর পঙ্গু, অসমর্থ। কে বৈদ্য ডাকে? ধারে কাছে তেমন কোনো বৈদ্যও নেই। যারা ছিল সবাই পলাতক। মালতীর মনে পড়ল ছাউনিতে মিলিটারি সার্জন আছে একজন, গোরা ডাক্তার। তার হাতে পায়ে যদি পড়ে মালতী, তিনি কি একটুও সদয় হবেন না? তখনও তো ভাববার সময় নেই, বিবেচনারও নয়। মালতী পাগলের মতো রাস্তায় বার হয়ে দৌড়াতে লাগলো ছাউনির দিকে। কিন্তু ছাউনি পর্যন্ত যাবার আগেই একটা ঘটনা ঘটল। মোহাম্মদ ইসমাইল নামে এক তেলেঙ্গি সিপাই আর গাফ নামে একজন ফিরিঙ্গি গোরা। নামটা ঠিক মনে নেই এখন পূজারীর, ওই রকমই হবে গোরা সিপাহীটির। ছাউনি থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছিল ওরা, ওই পথে চুপি চুপি। সেদিনও বৈশাখী পূর্ণিমা। মদোন্নত ফৌজি সিপাই নির্জন পথে সুশ্রী তরুণীকে দেখে চঞ্চল হয়ে উঠল। দুজনে দুটো হাত ধরে নিয়ে চলল তাদের অপেক্ষাকৃত নিরালা বনছায়ার উদ্দেশ্যে। মালতী কান্নাকাটি কাকুতি মিনতি ঢের করল। গোরা গাফ তার কথা বুঝল না, কিন্তু ইসমাইল বুঝল। অসুস্থ স্বামীকে ফেলে সতী নারী উন্মাদিনীর মতো, বলতে গেলে বাঘের গুহায় যাচ্ছিল। কথাটা শুনে নরম হলো তার মন। অবশেষে দুর্দান্ত গাফ যখন মালতীর প্রতি চরম অত্যাচারে উদ্যত হল, তখন ইসমাইলের পায়ে পড়ে গেল মালতী। বলল, তুমি আমার দাদা, আমি তোমার ছোট বোন, আমাকে তুমি বাঁচাও। তখন সে আর স্থির থাকতে পারল না। তারও ঘরে একটা ছোট বোন ছিল, সে তাকে ভালোবাসত। সে গাফের হাত ধরে বলল, বাস, খবরদার, ছেড়ে দাও ওকে। গাফের সেদিন নেশার মাত্রা বড় বেশি হয়েছিল। চোলাই করা দেশি মদ, তার সঙ্গে এদেশের লোকেরা চড়া দামে সাহেবদের কাছে বেচবে বলে গাছগাছরার রস মিশিয়ে দিত। তার নেশা তখন গাফের মাথায় উঠেছে। সে কুৎসিত ভাষায় গালাগালি দিয়ে উঠল। ইসমাইল কিন্তু তাতেও তাঁতেনি তখনও। যখন আর কিছুতেই পারল না, তখন জড়িয়ে ধরে রেখে বলল, বোন, তুমি পালাও, দৌড়ো, বাড়ি ফিরে যাও, তোমার ছাউনিতে যাবার চেষ্টাও করো না আর। মালতীও দৌড়তে লাগলো। তবে সে বেশি দূর যাবার আগেই এক কাণ্ড ঘটে গেল। এক ঝটকায় গাফ ইসমাইলের হাত ছাড়িয়ে নিয়ে কোমর থেকে তলোয়ারখানা বার করে, ইসমাইল ব্যাপারটা ভালো করে বোঝবার আগে
বসিয়ে দিল ওর বুকে। একটিমাত্র আর্তনাদ করে পড়ে গেল বেচারি। ঝোঁকের মাথায় অথবা নেশার মাথায় মেরে ফেলেছিল গা, কিন্তু তারপরেই প্রকৃতিস্থ হয়ে গেল। সে আর মালতীকে ধরবার চেষ্টাও করল না। তার তখন নিজেরই প্রাণ বাঁচানোর সমস্যা। সেও অন্ধকারে গা ঢাকা দিল। মালতীর নিজের ভয় তো ছিলই, তার উপর চোখের সামনেই হত্যাকাণ্ড দেখে বিহ্বল অভিভূত হয়ে পড়েছিল। কোনো মতে অনেকক্ষণ পরে বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয়, তার স্বামীর তখন আপনি জ্ঞান হয়েছে, সে সুস্থও হয়েছে। স্বামীর বিষয়ে নিশ্চিন্ত হয়ে মালতীর অন্য কথাটাই বেশি করে মনে হতে লাগলো। বেচারি ইসমাইল তার জন্য প্রাণটাই দিয়ে দিল। তার সত্যিকারের দাদা হলেও তাকে বাঁচাতে এমনভাবে প্রাণ দিত কিনা সন্দেহ। সে কিছুতেই ভুলতে পারল না সেদিনের কথা। সর্বদা বিষণ্ণ হয়ে থাকত। আড়ালে একা থাকলেই চোখের জল ফেলত। মালতী সেদিন কোথায় গিয়েছিল অত রাত্রে? ডাক্তারের খোঁজ দিয়ে থাকলেও ডাক্তার কেন আনলো না, এ কথা তার স্বামী ও শ্বশুর দুজনেই বারবার প্রশ্ন করেছেন, কিন্তু মালতী ভয়ে তাদের কাছে সত্য কথাটার বলেনি। এটা সহজাত ভয়। কি দরকার খুন খারাপির ব্যাপারে নিজেকে জড়ানোর? বিশেষত ইসমাইলের রহস্যজনক হত্যার কথাটা তখন চারিদিকেই আলোড়িত হচ্ছে। মালতী তাই একবারও কথাটা মুখে আনল না। এভাবেই দেখতে দেখতে একটা বছর ঘুরে গেল। আবার এলো বৈশাখী পূর্ণিমা। মালতী আর স্থির থাকতে পারল না। ইসমাইলের সমাধি কোথায় দেওয়া হয়েছিল তা সে লক্ষ্য করেছিল। কতদিন গোপনে গিয়ে ও ফুল দিয়ে এসেছে সেখানে। সেদিন রাত্রে স্বামীকে পুজো দেবার ছুতোয় দূরে শিবের মন্দিরে পাঠিয়ে একা ফুল, চন্দন, ধুনো নিয়ে গিয়েছিল ওই সমাধিতে পুজো করতে বা স্মরণ করতে। ফুল দিয়ে সমাধি সাজিয়ে ধূপ ধুনো দিয়ে আলো জেলে যেমনই ফিরবে, দেখা হয়ে গেল ওর এক দূর সম্পর্কের নন্দাইয়ের সঙ্গে। তিনি নির্জনে গোরস্থানে একা স্ত্রীলোককে ঢুকতে দেখে সন্দিগ্ধ হয়ে পিছু পিছু এসেছিলেন। সবই লক্ষ্য করেছেন। এর ফল যা হবার তা হল। কথাটা জ্ঞাতি মহলে ছড়িয়ে পড়ল। মুসলমানের সমাধিতে ফুল আলো দিয়ে যে পুজো করে সে নিশ্চয়ই মুসলমানই। তার আর জাত কি থাকতে পারে? ঘোট হতে হতে ঠিক হলো যে ওকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ যদি না করা হয়, জ্ঞাতিরা ওর স্বামী শ্বশুরকে এক ঘরে করবেন। স্বামীরও একটা চাপা বিদ্বেষ ও প্রকাশ্য সংশয় ছিল। তিনিও ত্যাগ করতে রাজি হলেন। দেখা গেল সেদিন মালতীর আশ্রয় নেবার মতো স্থান আর ওই অত বড় শহরে কোথাও নেই, একমাত্র বেশ্যাপল্লী ছাড়া। সে ওদের বাগানে একটা কুটির বেঁধে থাকতে চেয়েছিল। স্বামী সে অনুমতিও দেননি। অগত্যা যা স্বাভাবিক, মালতী তাই করল। দূর থেকে তাদের বংশের ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে মহানদীতে গিয়েই ঝাঁপিয়ে পড়ল। সেই থেকে আজও প্রতি বৈশাখী পূর্ণিমার ঠিক দ্বিতীয় প্রহরের মুখে ওইখানে ফুল, চন্দন ও ধূপের গন্ধ পাওয়া যায়, আর শোনা যায় আহতের একটা চাপা আর্তনাদ। আর একটি করে মাকড়সা চিরকাল ধরে শহীদের সমাধির ওপর ওই লুতাতন্তুর চন্দ্রাতপ রচনা করে রাখে। এর ব্যতিক্রম কখনো হয় না। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত অস্তরাগ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে
কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে। নমস্কার।